নমস্কার, পোস্ট ইন্ডিয়া আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপ্রিয়। এই মুহূর্তে এসএসসি ভবনের বাইরে যে ছবি আমরা দেখছি লাস্ট 3 ঘন্টা ধরে, অর্থাৎ সন্ধ্যে 6টার পর থেকে একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। আজ এসএসসির যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার কথা ছিল। যদি আপনাদের মনে না থাকে আমি আরেকবার মনে করে দিচ্ছি, গত 11ই এপ্রিল শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএসসি চেয়ারম্যান এবং কিছু প্রতিনিধি দল যারা চাকরি হারিয়েছে তাদের সঙ্গে একটা বৈঠক হয়। সেই বৈঠকে বলা হয়েছিল যে 21 তারিখে এই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবে এসএসসি, এবং সেই মতন আজ সকাল থেকে সারা দিন আমরা দেখেছি যে চাকরিহারা শিক্ষকরা কিন্তু ওখানে অবস্থান বিক্ষোভে ছিলেন। কিন্তু সন্ধ্যে 6টার পর যখন খবরটা এসে পৌঁছলো, তারপরে রীতিমতন ধুমধুমার অবস্থা এসএসসি ভবনের বাইরে। কি হয়েছে জানানো হয়েছে যে প্রতিনিধি দল ভেতরে গিয়েছিল, তাদের সেখানে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে প্রথম থেকে তৃতীয় যে কাউন্সিলিং হয়েছিল, 1 থেকে 3 নম্বর যে কাউন্সিলিং হয়েছিল, তারাই একমাত্র বৈধ শিক্ষক হিসাবে চাকরি করতে পারবে, আর বাকি 4 থেকে 8 অবধি যে কাউন্সিলিং হয়েছিল তার দায়িত্ব এসএসসি নিতে পারবে না, অর্থাৎ তাদের তালিকাও প্রকাশ করতে পারবে না, এবং তারা স্কুলেও যেতে পারবে না, তারা বেতনও পাবে না। এর মানেটা কি? এতদিন ধরে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, বারবার বলার চেষ্টা করছিলাম যে যোগ্য অযোগ্য তালিকা যদি এসএসসি প্রথম দিনই বার করে দিত তাহলে তো এই ঘটনা ঘটতো না। চাল আর কাকড় আলাদা করবে কে? এসএসসিকেই। যদিও হাইকোর্ট, সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত এসএসসি আজকে যে বক্তব্য ছিল তা কখনোই তারা বলেননি যে প্রথম থেকে তৃতীয় অবধি যে কাউন্সিলিং হয়েছিল তারাই একমাত্র বৈধ। তাহলে আজকে হঠাৎ করে নতুন করে এই অধ্যায় আবার কেন শুরু হলো? তাহলে কি সরকার এসএসসি কিছু লুকোতে চাইছে? শিক্ষা দপ্তর কি বোঝাতে চাইছে যে না, তাদের হাতে এই মুহূর্তে নেই? কারণ সুপ্রিম নির্দেশে ইতিমধ্যেই আমরা জানি 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি চলে গিয়েছে। যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি। আজকে যোগ্য অযোগ্য বাছাই করা যায়নি বলেই আজকে যারা চক, ডাস্টার, পেন্সিল নিয়ে ক্লাস টিচার হিসাবে ছাত্রদের পড়াশোনা করান, ভবিষ্যৎ সমাজকে তৈরি করেন, তারা আজ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, প্রতিবাদ করছেন, এবং সেই প্রতিবাদ করতে গিয়ে পুলিশের লাঠি খেয়েছেন। তারপরেও কিন্তু কোনো কিছু বদলায়নি। তারপরে ভরসা ছিল একটাই, যে এসএসসি যদি যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করে দেয় তাহলে হয়তো দুধ কা দুধ পানি কা পানি হবে। কিন্তু আজকের এই ঘোষণার পর যে অচল অবস্থা তৈরি হলো, আজ দিনভর ঘেরাও হয়েছে, সারা রাত্রির ঘেরাও হবে, যেখানে চাকরিহারারা বলছেন যে আমরা সারা রাত্রির ঘেরাও করব যতক্ষণ পর্যন্ত না এই অবস্থান বদল হবে। অর্থাৎ সবাইকে চাকরির জায়গা পরিষ্কার করতে, অর্থাৎ যারা টেন্ডেড অ্যান্ড নন টেন্ডেড, যতক্ষণ পার্থক্য তৈরি না হবে। এখন এটা নিয়ে এই মুহূর্তে যা পরিস্থিতি আমরা জানি, যে ওই মুহূর্তের ছবি যদি আমরা একটু দেখাতে পারি লাইভে, কি পরিস্থিতি, কি অবস্থায় চলছে, ধুমধুমার পরিস্থিতি। 3টে গেটই ইতিমধ্যেই চাকরিহারারা ঘেরাও করে রেখে দিয়েছেন। ভিতরে রয়েছেন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, তিনিও বেরোতে পারবেন না। কি হবে এরপরে? কি আদৌ সরকার দায়িত্ব নেবে? এসএসসি দায়িত্ব নেবে? আমি জানি না কি হবে। অর্থাৎ গোটা পরিস্থিতি আরও জটিল থেকে জটিলতর। এমনিতেই আমরা জানি মধ্যশিক্ষা পর্ষদের আনা মামলায় সুপ্রিম কোর্ট কিছুটা হলেও রেহাই দিয়েছেন, বলেছেন 31শে ডিসেম্বরের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তার মধ্যে শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক তারাই একমাত্র স্কুলে যেতে পারবেন এবং তারা বেতন পাবেন। কিন্তু আজকের এই ঘোষণার পর যেখানে বলা হচ্ছে প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিংয়ের মধ্যে যারা চাকরি পেয়েছেন তারাই একমাত্র বৈধ, তাহলে বাকিরা কি করবেন? তারা তো আবার অথই জলে। আমি জানি না, আমাদের কাছে এই ঘটনার যে ছবি এসছে, সারাদিনের যে প্রতিক্রিয়া এসছে আমরা তুলে ধরবো। তার আগে আমাদের সঙ্গে আলাপ করে দেবো আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল দলের তরফ থেকে সমর্থক অনিন্দ্য সিংহ রায়। অনিন্দ্যদা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন একজন চাকরিহারা, যিনি উপস্থিত ছিলেন বা বসেছিলেন সারাদিন এসএসসি ভবনের বাইরে, এবং যখন এই ধুমধুমার পরিস্থিতি তিনিও সেখানে ছিলেন। তন্ময়বাবু, আপনার নামটা বলুন। তন্ময় হালদার। আপনি কোন স্কুলে পড়ান? আপনি সারাদিন সকাল থেকে ওখানেই ছিলেন?
আপনার এই আজকে যে ড্রেস বা টুপি বা যে প্লাকার্ড দেখে সত্যি আমরাও খুব ভাবছি যে কতটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিয়ে, কতটা যন্ত্রণার মধ্যে দিয়ে, কতটা হাহাকারের মধ্যে দিয়ে তাদের জীবন চলছে। তারা জানে না আগামী দিন কি হবে, কিভাবে তারা চাকরি আবার পুনর্বহাল হবেন, তারা আবার বেতন পাবেন কি পাবেন না। অর্থাৎ একটা অচল অবস্থা, জটিল অবস্থা শিক্ষার এই মুহূর্তে এই শিক্ষক সমাজের মধ্যে পড়ছে। মানে আরও একটা নতুন আন্দোলন, আমরা অভয়ের আন্দোলন দেখেছি, নাগরিক সমাজ মাঠে নেমেছিল, সমাজে পথে নেমেছিল, আজ এই চাকরি হারাদের জন্য গোটা নাগরিক সমাজও হয়তো চিন্তিত। আমি তন্ময় দিয়েই আজকে আমাদের আলোচনা শুরু করব। তন্ময়বাবু, আপনারা পড়ান, আপনারা সমাজ গড়ার কারিগর, বা ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েদের পড়ান যারা ভবিষ্যতে হয়তো তারা আরও বড় জায়গায় পৌঁছায়, কিন্তু আজকে আপনাদের নিজেদের পেটের দায়ে রাস্তায় নেমে দাঁড়াতে হয়েছে, অবস্থান করতে হচ্ছে, বিক্ষোভ করতে হচ্ছে। আপনারা জানেন না আপনারা যোগ্য শিক্ষক কিনা। কিভাবে আজকের এই এসএসসির এই দ্বিচারিতাকে আপনারা ব্যাখ্যা করবেন তন্ময়বাবু? প্রথম কথা বলি, যেটা আজকে সারাদিন আন্দোলনেই ছিলাম, তো মানসিকভাবে প্রচণ্ড মানে একটা বিভ্রান্ত হয়ে আছি, এবং মানসিক বলুন শারীরিক বলুন, শুধু আজকে বলে নয়, যেদিন থেকে আমরা এই রায়টা পেয়েছি সেদিন থেকেই এরকম একটা মানসিক এবং শারীরিক একটা অবস্থা চলছে। তো আজকের আমরা এখানে জমায়েত হয়েছিলাম অনেকটা আশা নিয়ে, যেহেতু গত আমাদের যে শিক্ষামন্ত্রীর সাথে যে বৈঠকটা হয়েছিল, সেই বৈঠকে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে আজকের আমাদের যোগ্য শিক্ষকদের একটা তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবেন। তো সেই পূর্ণাঙ্গ তালিকাটার আশায় আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, কিন্তু আজ সন্ধ্যের পরে যেটা জানতে পারলাম সেখান থেকে আরও বেশি মানসিকভাবে ভেঙে পড়ছি। আমরা ভাবছি যে আজকের বোধহয় শিক্ষকতা যোগ্যতাটা বেছে নেওয়াটা কি তাহলে কি সত্যিই ভুল করেছি? ছোট থেকে যে স্বপ্নটা দেখেছিলাম যে ছোট ছোট বাচ্চাদেরকে শেখাবো অনেক কিছু, আমি যা যা শিখেছি সেটা তাদেরকে বলবো, তাদেরকে জানাবো, তাহলে কি সেটা কি আমার স্বপ্নটা কি সত্যিই খুব মানে ভুল ছিল? আজকের এই চিন্তাভাবনায় বা এই জায়গাটায় এসে আমি প্রচণ্ডভাবে বিভ্রান্ত। শুধু তাই নয়, আজকের কয়েকটা দিন হয়ে গেল আমি স্কুলে যেতে পারি না। আমার যারা খুব কাছের যারা ছাত্রছাত্রী, তারা আমাকে মাঝে মধ্যেই জিজ্ঞেস করছে যে স্যার স্কুলে যাচ্ছেন না? তো এখন সব কিছুই সোশ্যাল মিডিয়ার যুগ, তাদের কাছে তো কোনো কিছু এড়ানোর কোনো জায়গা নেই। সব কিছুই অকপটে আমি তাদের কাছে স্বীকার করেছি যে যা ঘটছে বর্তমান পরিস্থিতি, তো এটা হয়তো সাময়িক একটা ঘটনা ঘটছে। আমি আশা রাখবো যে আমরা যারা যোগ্য শিক্ষক, তারা আমরা সেই যে যোগ্যতায় আমরা চাকরি পেয়েছিলাম, যে সম্মান নিয়ে আমরা চাকরিতে জয়েন করেছিলাম, সেই সম্মানটা আমরা আবার ফিরে পাবো, এবং আমাদের এই যোগ্য শিক্ষকদের প্রতি আবার সেই ন্যায় বিচারটা করা হবে, এইটুকু আমি আশা রাখি। আজকের এই বক্তব্যের পর এসএসসি যে বক্তব্য রাখার চেষ্টা করছে যে 1 থেকে 3 নম্বর কাউন্সেলিং পর্যন্ত বৈধ আর বাকিরা অবৈধ, এই ঘোষণার পর কোথাও কি মনে হচ্ছে না যে আপনাদের সঙ্গে একটা দ্বিচারিতা করা হলো, আপনাদের সঙ্গে একটা চক্রান্ত করা হচ্ছে, চালাকি করা হচ্ছে, বা একটা বিভাজন তৈরি করা হচ্ছে যাতে সব নিজেদের মধ্যে ঝামেলা করো, যারা চাকরি পেয়ে গেল তারা বেঁচে গেল, যারা পেল না তারা চলে গেল? এই বিষয়টা আজকে আপনারা কিভাবে দেখছেন? এই জন্য কাকে দায়ী করছেন আপনারা? অ্যাকচুয়ালি সত্যি কথাই এটা একটা বিভাজন বলে আমার মনে হচ্ছে, কারণ গত মিটিংয়ে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছিলেন কিন্তু যে শুধুমাত্র যারা যোগ্য এবং যারা অযোগ্য তাদেরই তালিকা প্রকাশ করা হবে। সেখানে না হাইকোর্টে না সুপ্রিম কোর্টে কোনো রকম কোনো কাউন্সিলিংয়ের কোনো প্রশ্নই ওঠেনি। তাহলে আজকের কেন এই প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত বৈধ, বাকিরা অবৈধ, এই কাউন্সিলিংয়ের প্রশ্নটা কেন আসছে? এটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন, শুধু আমার নয়, সমস্ত যোগ্য শিক্ষকদের একটা প্রশ্ন। হাইকোর্ট সুপ্রিম কোর্টে একবারের জন্য এসএসসি বলেনি যে কাউন্সিলিং এর মধ্যে এই ধরনের বাদ বিচার আছে। বলুন বলুন। তো এই জন্যই আমাদের এটা শুধু আমার জিজ্ঞাসা নয়, সমস্ত যারা আমরা আজকে রাস্তায় বসে আছি সমস্ত শিক্ষকদের একটাই বক্তব্য যে কোথাও তো বলা নেই যে মানে শুধুমাত্র তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং বা থার্ড কাউন্সিলিং পর্যন্ত যোগ্য, বাকিরা অযোগ্য, বা কাউন্সিলিং ধরে আমরা লিস্ট দেব, এ কথাটা কিন্তু কোথাও বলা হয়নি, এবং এর সম্পর্কে কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের কাছে শুধু একটাই তথ্য ছিল যে যোগ্য এবং অযোগ্যের একটা তালিকা প্রকাশ করা হবে। সেই আশা নিয়ে আজকের আসলাম, হঠাৎ করে এমন একটা বিভাজন মানে তৈরি করে দেওয়া হলো। আজকের যদি সত্যিই এই তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়, তাহলে অনেকেই হয়তো ভাববেন যে আমি তো মাইনে পেয়ে যাব, আমি তো স্কুলে যেতে পারবো, তাহলে আমি কেন আন্দোলনে যাব? তাহলে কি হলো, আন্দোলনের বিষয়টা অনেকটাই, এই পরিসরটা অনেকটা সীমিত হয়ে আসবে, তাহলে আন্দোলনটা আর হতে পারবে না। এই জায়গা থেকে আমি চাইবো যে এইরকমভাবে কোনো বিভাজনে না গিয়ে শুধুমাত্র পূর্ব ঘোষণা অনুযায়ী যোগ্য এবং অযোগ্যের তালিকাটাই প্রকাশ করা
করা হোক, তাতে আমার মনে হয় সব কিছুই ঠিক। যদি এসএসসি বা শিক্ষা দপ্তর সেই প্রকাশ না করে, যে হুঁশিয়ারি আপনারা দিয়েছেন, অবস্থান, বিক্ষোভ, ঘেরাও, সেটা কি চলবে আজকে সারাদিন রাতভোর যতক্ষণ না গোটা বিষয়টা ক্লিয়ার হয়? প্রকৃতপক্ষে ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, আমরা যারা রাস্তায় বসে আছি তাদের আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকের আমি যখন বাড়ি থেকে আসছি গতকালকের, তো আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, বলে যে বাবা, আমার মেয়ের বয়স 4.5 বছর, তো আমার মেয়ে বলছে বাবা তুমি ঠাকুরের কাছে বলে যাও যেন তোমার চাকরিটা ফিরে পাও, আর পুলিশদেরকে বলো যেন তোমাকে না মারে। তো আজকের যে স্বপ্নটা নিয়ে আমি চাকরি পেলাম, যে যোগ্যতা দিয়ে আমি চাকরি পেলাম, যে কষ্ট করে আমি চাকরি পেলাম, আজকের কি পুলিশের লাঠি খাওয়ার ভয়ে, আজকের কি এই আমার হঠাৎ করে চাকরি চলে যাবে এই ভাবনাটা ভেবে কি আমি চাকরিতে এসেছিলাম? নিশ্চয়ই নয়। তাই আজকে সমস্ত শিক্ষকদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। এই জায়গা থেকে কোনো বিভাজন করা চলবে না। বিভাজনটা না করে সঠিকভাবে পূর্ণাঙ্গ যোগ্য এবং অযোগ্যদের তালিকাটাই প্রকাশ করাটাই আমার মনে হয় বাঞ্ছনীয় হবে। তবে যতক্ষণ না এটা প্রকাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা চলবে বলে আমরা মনে করি। বেশ, তন্ময় বসুন, আপনার সঙ্গে আমি আবার কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরও দুজন অতিথি যোগ দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ। দেবাশিস, আপনাকে স্বাগত। সিপিআইয়ের তরফ থেকে আছেন মুখপাত্র রিতেশ বসাক। রিতেশ, আপনাকেও স্বাগত। আমি একটু চেষ্টা করব শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যে বাইটটা গত 11ই এপ্রিল তিনি বলেছিলেন, যে ঘোষণা করেছিলেন, ঠিক সেই ঘোষণা কী করেছিলেন একবার আমি শুনিয়ে নেব। শুনুন কি বলেছেন শিক্ষামন্ত্রী। এই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। অরিন্দম, আপনার কাছে জানতে চাইব, এত আইনজ্ঞদের সাথে কথা হলো 11 তারিখ থেকে আজকে 21 তারিখ, এতদিন সময় নিয়ে যোগ্য অযোগ্য তালিকা তৈরি হবে, আমরা বার করব, সন্ধ্যে 6টার মধ্যে বার করব, এত কিছু হলে অশ্বডিম্ব প্রসব হলো। বলছে যে 3 নম্বর কাউন্সিলিং পর্যন্ত বৈধ। তাহলে হঠাৎ করে এটা কি, এই যে দ্বিচারিতা এসএসসির বা শিক্ষা দপ্তরের, আর আজকে এতগুলো লোক চাকরিহীন হয়ে গেল রাতারাতি, 4 থেকে 8 নম্বর কাউন্সিলিংয়ে যারা চাকরি পেয়েছে, হ্যাঁ অবশ্যই ইনফরমেশন ওয়াইজ আমি বলতেই হয় যে 2016 এই প্যানেলে প্রথম 1 বছরের মধ্যে 1 থেকে 3 অবধি কাউন্সিলিং হয়েছিল, তাদের বৈধ চাকরি, তাদের চাকরি হয়েছে। তারপরে 4 থেকে 8 নম্বর যে কাউন্সিলিং না হলো, করলো কে? এসএসসি তো করলো। তাহলে আজকে এসএসসি কেন বলছে তার সেই শিক্ষকদের যে পোস্টিং হয়েছে তার দায় আমরা নেব না, তাদের বেতন আমরা দিতে পারবো না, তাদের স্কুলে যেতে পারবে না? তাহলে এই দ্বিচারিতার মানে কি? তো পরিষ্কার এখানে বিভাজনের নীতি। অরিন্দদা। না, সুপ্রিয়, আমি বলি, কিছু শিক্ষক তারা ভেতরে গিয়েছিলেন, কিছু মিটিং করেছেন, তারপর তারা বেরিয়ে এসে এই কথাটা তারা বললেন। আমি বলছি না যে তারা মিথ্যে কথা বলছেন, কিন্তু যাদের সঙ্গে মিটিং করেছেন এসএসসি, সেই তাদের তরফ থেকে এখনো অবধি সেরকম কোনো কিছু বক্তব্য আমরা পাইনি বা আপনারা পাননি। আমি এই ঘটনাটা আপনাদের চ্যানেলেই প্রথমে এসে জানলাম। এখন ব্যাপারটা কি জানেন তো, 6টা থেকে রাত্রি 9টা বাজে এখনো পর্যন্ত এসএসসির তরফ থেকে এখনো যদি এটা ভুল হতো, মিথ্যে হতো, এই প্রতিশ্রুতি ঠিক না হতো, তাহলে কিন্তু একটা না একটা স্টেটমেন্ট আসতো, এখন কিন্তু আসেনি। না, আমি কিন্তু কোনটা মিথ্যে বা কোনটা কেউ অযোগ্য এর কথাই বলছি না। আমার বক্তব্য হচ্ছে এসএসসির তরফ থেকে কোনো আমরা এখন অবধি কিছু জানতে পারিনি। ওনারা যেটা বলেছে সেটাকে সত্যতাই ধরে দিলাম। দেখুন, চাকরি ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, কিছু অভিযোগ এসছে, সেটা নিয়ে তদন্ত করছে। যদি কেউ তদন্ততে যদি দোষী সাব্যস্ত হয় তার শাস্তি হোক, নিঃসন্দেহে সেটা একটা পার্ট। এখন ব্যাপারটা হচ্ছে যে যোগ্য শিক্ষক এবং অযোগ্য শিক্ষক, এইটাই একটা তৈরি করার বিষয়, যেটা আমাদের শিক্ষামন্ত্রী বারবার এই কথা বলেছেন, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যোগ্য শিক্ষকদের যেন চাকরি না যায় সেটা উনি দেখবেন। দেখুন, কিছু আইনি জটিলতা থাকে। এই আইনি ব্যাপারগুলো করেছে সিপিএমেরই কিছু লোক, ওদের লয়াররাই গিয়ে এইসব ঝামেলাগুলো করেছিল। কিছু মানে আমি দেখছিলাম শিক্ষক, তারাও ওই সিপিএমের যিনি আছেন মোক্তার, তার সম্পর্কে বলেছেন তিনিই বোধহয় এরকম করেছেন। যাক, আমি সেই ব্যাপারে খুব একটা বেশি কিছু জানি না। কিন্তু যেটা সমস্যা হয়েছে, জটটা ছাড়াতে হবে। জটটা ছাড়িয়ে এখন এসএসসি যতক্ষণ না কিছু বলছে, এসএসসির কী বক্তব্য না শোনা হয়েছে তার আগে মন্তব্য করা বোধহয় ঠিক নয়। তো এসএসসি কিছু বলুক, নিঃসন্দেহে তাদের ব্যবস্থা হবে। তবে এটুকু বলতে পারি, যোগ্যরা নিঃসন্দেহে তাদের চাকরিতে থাকবে, এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তাদের প্রতিশ্রুতি দিয়েছেন। আপনি এটা বলছেন যে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে,
সেই সিচুয়েশনটা আবার চেঞ্জ হয়ে যেতে পারে, মানে এবং 1 থেকে 3 নম্বর কাউন্সিলিং এর যোগ্য শিক্ষকরাই শুধু আছে, 3 নম্বর বা 4 থেকে 8 যদিও এসএসসি বলেনি, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক শুনছি। বেশ বেশ, সেটা আমি তো জানি না, এসএসসি বলুক না, ঠিক আছে অয়নবাবু, সারা রাত্রি তো ঘেরাও চলবে, অবস্থান চলবে, আমরা দেখবো এসএসসি তরফ থেকে কোনো বক্তব্য আসে কিনা। তন্ময়দা, যে সিচুয়েশনটা এই মুহূর্তে তৈরি হয়েছে, এক কথায় যে একটা বিদ্রোহ, শিক্ষক বিদ্রোহ বলা যায়, যে করেই হোক আজকে যে জায়গায় আজকে পৌঁছে গেছে, যাদের আজকে পেটে লাথি পড়েছে, শুধুমাত্র অযোগ্য শিক্ষকের চাকরির জন্য যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেছে, তার বিচার এখনো পর্যন্ত কেউ করতে পারছেন না। এসএসসি দায় নিয়েছিল যে যোগ্য শিক্ষকদের তালিকা দেবে, অযোগ্যদের বাদ দেওয়ার তালিকা দেবে, সেটাও দিতে পারলো না। দেখুন, আপনারা এখানে একজন শিক্ষক বসে আছেন, আমি ওনার সাথে একদম একমত যে ওনাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, আর পেছনে যাওয়ার জায়গা নেই। ওনাদের ভবিষ্যৎটা এই সরকার শেষ করে দিয়েছে। আজকে দেখুন, আজকে যেটা সবাই আশা করছিল, যদিও আমরা বলেছিলাম সেটা হবে না, সেটা হচ্ছে যে ওএমআর শিটগুলো বের করা। তাহলে প্রথমে দুধ কা দুধ পানি কা পানি হোক, যে কে হচ্ছে যোগ্য কে অযোগ্য প্রথমে ঠিক হোক। এবার ওনারা ঘুরিয়ে কি করেছেন, যে বলছেন প্রথম 3টে কাউন্সেলিং, মানে ওনারা বলার চেষ্টা করছেন যে 1 বছর পর্যন্ত মেয়াদ, প্যানেলের মেয়াদ ছিল, তার মধ্যে আমরা 3টে কাউন্সেলিং করেছি, সুতরাং তারা যোগ্য হয়ে গেল, বাকিরা অযোগ্য বা যোগ্য সেটা বলতে পারবো না। আর এর মধ্যেও আমি যেটা জানলাম, সেটা আমি হচ্ছে একদম কনফার্ম হয়ে বলছি না, কিন্তু আমি যতটা জানলাম যে এই নবম দশম এবং একাদশ দ্বাদশ আমাদের এখানে শিক্ষক আছেন, উনি বলবেন যে এদের প্যানেল হচ্ছে শুরু হয়েছিল 12ই মার্চ 2018, আর থার্ড কাউন্সিলিং 3 নম্বর কাউন্সিলিং হয়েছিল 26শে মার্চ 2018। তাহলে 1 বছর পেরিয়ে গেছে। তাহলে হচ্ছে প্রথম আর দ্বিতীয় কাউন্সিলিংটা 1 বছরের মধ্যে হয়েছে, বাকি তৃতীয় থেকে অষ্টম সব 1 বছরের বাইরে। আচ্ছা, এইবার আপনি বলতে পারবেন যে এই প্রথম আর দ্বিতীয় কাউন্সিলিং যারা চাকরি পেয়েছে তাদের মধ্যে কোনো ঘুষখোর ছিল না, ঘুষ দিয়ে পায়নি? তাদের মধ্যে কেউ ঘুষ দিয়ে ওই কাউন্সিলিংয়ে ঢুকে তারপরে চাকরি পেয়েছে বা তার নম্বর বাড়িয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত হয়নি? তো সেখানেও আপনি বলতে পারবেন না। তাহলে ওর ভিত্তিতে তো সম্ভব না বলা যে কাউন্সিলিং এই হয়েছে। তাহলে আপনি বলবেন তাহলে এসএসসি এগুলো করছে কেন? এসএসসি এগুলো করছে জিনিসটাকে, ওই যেটা জট এমনভাবে পাকিয়েছে, ওরা কিছুতেই জটটা ছাড়াবে না, প্রতিজ্ঞাবদ্ধ। কারণ জটটা ছাড়ালেই এই যে যারা ঘুষ দিয়ে পেয়েছে তাদের বাইরে থেকে চড়াও হবে, লোক তারা আলাদা হয়ে যাবে, এবং সেই জন্য ওরা করবে না। এবং এটাও মনে রাখবেন যে আজকে যেটা ওরা বলছে, এইটাও এসএসসি বলতে পারে না বা বৈধ না। কারণ আলটিমেটলি দেখুন, এখানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট বেরিয়ে গেছে। সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে ওই 6276 জন একদম কনফার্মড হচ্ছে টেন্টেড, ওরা বাদ, এবং ওরা পয়সা ফেরত দেবে, আর বাকিরা পরীক্ষা দেবে, পরীক্ষা দিয়ে আবার যে চাকরি পাবে। এইটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট। এবার এই 6276 জন কারা, সেইটা সবাই জানতে চায়। আর সেই জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু আবার আমি, এবং আজকে দেবাংশু বসাকে, হ্যাঁ হয়েছে, এবং সেখানে রাজ্যকে প্রশ্ন করেছে, শিক্ষা দপ্তরকে প্রশ্ন করেছে এখনো কি অযোগ্যদের পয়সা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কবে হবে, তার জবাব কিন্তু দিতে পারেনি কোর্টে। সেই 6276 জনের নাম কি প্রথমে বের করা হয়েছে না, যে সেটা এসএসসি নিজে সেখানে স্বীকার করেছে কোর্টে যে হ্যাঁ এরা হচ্ছে এই 3 রকম দুর্নীতি, প্যানেলের বাইরে র্যাঙ্ক জাম্প আর হচ্ছে ওএমআর ম্যানিপুলেশন, এই 3 রকম করে পেয়েছে, তারা হচ্ছে এই 6276 জন, সেটা পর্যন্ত করেনি। তাহলে পুরো জিনিসটা দেখুন করছে কি, এদেরকে জীবন নিয়ে খেলা করছে। আমি ধরলাম যে এগুলোতে কিচ্ছু হবে না, শেষ পর্যন্ত পরীক্ষাই হবে। তো আপনি বলতে পারবেন পরীক্ষা হলে এদের আরো সুবিধা হবে, এরা এবার ওএমআর এর কপি এদেরকে দিয়ে দেবে, আর যেটা করবে কোটি কোটি টাকা আয় করবে প্রশ্ন বিক্রি করে। বেশ, প্রশ্নগুলো তোমাদের ওএমআর শিট, আমি আর কিছু দায়িত্ব নিতে পারলাম না, যা লিখবে তার উপরে পাবে। তন্ময়দা, আপনি বলছেন যে আবার একটা দুর্নীতি হবে যদি পরীক্ষা হয়, আবার সেইটার জন্য ওরা বসে আছে। বেশ, ইতাজদা, তাহলে তো আমার মনে হচ্ছে এখানে যোগ্য শিক্ষকদের বাঁচানোর কোনো চেষ্টা নেই, শুধুমাত্র অযোগ্য শিক্ষকরাদেরই বাঁচানোর চেষ্টা হচ্ছে। না হলে কোর্ট এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকায় দিতে পারছে না, এবং তাদের পয়সা ফেরানোর প্রক্রিয়া পর্যন্ত করতে পারছে না। উল্টে কি করছে, আজকে এসএসসি বলছে যে আমরা একমাত্র 1 থেকে 3 নম্বর কাউন্সিলিংয়ে যারা চাকরি পেয়েছেন তাদেরটাই বৈধ মানছি। তার মানে এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কোন মাইন্ডে এই মুহূর্তে এসএসসি এবং শিক্ষা দপ্তর খেলতে চাইছে। না দেখো, প্রথমে হচ্ছে যে যেটা বিষয় হচ্ছে যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা তৃণমূল নামক সরকার
তৃণমূল নামক দলের একটা নির্লজ্জ সরকারের প্রশাসন চলছে, এটা মানতে কোনো অসুবিধা নেই। এক, দুই হচ্ছে আমার সবচেয়ে বেশি করুণা হচ্ছে সেই সব তৃণমূল কর্মীদের যারা এক পয়সাও খায়নি, অথচ পুরো ব্লেমটা তাদের ঘাড়ে পড়ছে এই নির্লজ্জ সরকারে। আমাকে একটা পরিষ্কার বলো, এর মধ্যে রাজনীতি বুঝতে হবে না, আইন বুঝতে হবে না, এখন লিস্ট কেন? এখন লিস্ট কেন? তাহলে এই লিস্টটা দেবার যৌক্তিকতাটা কোথায়? কে বলেছে এই লিস্টটা দিতে? আপনি যখন লাস্ট হিয়ারিংয়ে বলে এলেন যে ঠিক আছে আমি মহামান্য সুপ্রিম কোর্ট আপনি যা যা ভার্ডিক্ট দিয়েছেন সবটাই মেনে চলবো, শুধুমাত্র ছাত্রছাত্রীদের জন্য চিন্তা করে, আই রিপিট, ছাত্রছাত্রীদের না ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে এদেরকে চাকরিতে বহাল রাখুন, এই কথা আপনি বলেছেন। আরো নির্লজ্জভাবে বলেছেন যে নন টিচিংদের কোনো দায়িত্ব নেব না। তাহলে স্কুলটা কি শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা? তুমি একটু দেখো যে নন টিচিং এর মধ্যে সর্বশিক্ষা মিশনের ক্ষেত্রে আর তোমার বাংলা শিক্ষা পোর্টালের ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, 11-12 এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, মার্কস আপলোডের ক্ষেত্রে শিক্ষিকাদের সাথে শিক্ষাকর্মীদের সম ভূমিকা আছে, অথচ রাজ্য সরকার সেই নিয়ে একটা কথা উচ্চারণ করেনি। একটা নির্লজ্জ 9 লক্ষ এই শিক্ষাকর্মীর পদে 9 লক্ষ মানুষ পরীক্ষা দিয়েছেন, তার মধ্যে 3300 জন আদৌ ভ্যালিড কিনা, আদৌ তারা যোগ্য থেকে যোগ্যতম কিনা সেই নিয়ে একটা উচ্চারণ করেনি। তুমি ভাবছো শিক্ষাকর্মীরা ছেড়ে দেবে? এবার আরো একটা বলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার কে দিয়েছে? হু ইস্যুড দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার? ডিআইজি অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে, সেটা তো এসএসসি সুপারিশে দিয়েছে। তাহলে মাস্টার মশাইদের দোষটা কোথায়? তিনি তো ডিআই এর কাছ থেকে তার কাগজপত্র ভ্যালিডেট করে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়েছে। তাহলে এই প্যানেলের ভুল, প্যানেলে এতটা ক্যান্সেল, এইগুলো কোন যুক্তিতে হবে? আজকে যদি এসএসসি একটা লিস্টও টানায় তাতে ঘন্টার মাথা হবে, কেননা তাকে কোর্টে গিয়ে সার্টিফাই করতে হবে যে দিস লিস্ট ইজ ভ্যালিড এন্ড দিস লিস্টের মধ্যে আমরা শিক্ষকদেরকে এই যোগ্য সম্মান দিলাম। এই কথা যদি যেই মুহূর্তে বলবে যাদেরকে বাদ দিয়েছো তারা কি ছেড়ে দেবে? আমি এর জন্যই প্রথমে বললাম করুণা হচ্ছে সেই সব তৃণমূল কর্মীদের ওপরে যারা না গলা বাজিয়ে বাজারে বসে কিছু বলতেও পারছেন না, আবার গালাগালটাও মুখ বুঝে খেয়ে আসছেন। তারা ভেবেছিলেন মমতা ব্যানার্জির সাথে গিয়ে একটা বিশাল কিছু করে ফেলবেন, আজকে দাঁড়িয়ে তাদের অবস্থা সবচেয়ে বেশি সঙ্গীন। এর থেকে লজ্জাজনক ইতিহাসে, ভারতবর্ষের স্বাধীনোত্তর ইতিহাসে এই রকম দুর্নীতি আর কোনোদিন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আই রিপিট দ্যাট, যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে আর্থিক দুর্নীতি রয়েছে এবং এই দুর্নীতির দায় সরকারকে পুরোপুরি নিতে হবে। বেশ, দেবাশিস দা, কেন এত ঝামাচাপা দিতে চাইছে বলুন তো? আমি তো বুঝতে পারছি না। যদি সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যোগ্য শিক্ষকদের চাকরি বাঁচানোর দায়িত্ব সরকারের, আর তারপরে যে ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি, কখনো পুলিশ দিয়ে লাঠি খাওয়ানো, যোগ্য তালিকা প্রকাশ করব, এসব বলে আজকে এমন একটা প্রস্তাব তারা দিচ্ছে যেখানে বহিষ্কার বিভাজনের নীতি হয়ে গেল এবং যারা চাকরি পাবে তারা চুপচাপ হয়ে যাবে, যারা পাবে না তারা যেখানে খুশি তোমরা চলে যাবে, এবং সুপ্রিম কোর্টে বা গিয়েও আবার হলফনামা দিয়ে বলতে পারবে না যে সত্যি এরা অযোগ্য বা এরা যোগ্য। যদি সেটাই হয়ে থাকতো তাহলে আজকে দেবাংশু বসাকের বেঞ্চেই অযোগ্যদের তালিকা দিয়ে বলতো যে এই লোকগুলোকে আমরা সিলেক্ট করেছি এবং এরা টাকা ফেরত দেবে। তাহলে পরিষ্কারই স্বচ্ছতার প্রশ্নে এত আড়াল কেন? আমি এটাই তো বুঝতে পারছি না। দেবাশিদা, দেখুন সুপ্রিয়বাবু, আপনিও জানেন, তন্ময়দাও বললো, আমরা সকলে জানি যে এর সলিউশন বের করা খুব কঠিন, কারণ এটা তো চুরি হয়ে গেছে চাকরিটা, এবং এখান থেকে সলিউশন বেরোবে কী করে? মানে যত এদিকে একবার বল ঘোরাবো, ওদিকে একবার বল ঘুরিয়ে টাইমটা কিল করিয়ে 2026 নিয়ে আসবো, এই তো মূল খেলা। এবার এই জায়গাটা আমরা যত ইচ্ছে আলোচনা করে নিন, আপনি টেকনিক্যালি বলুন, নন টেকনিক্যালি বলুন, মানে ভুলবার নয়, এবং এই জিনিসটা সলভ হওয়ার জায়গা আছে। আমি সলিউশনে আসছি পরে। আমি বলতে চাইছি যে এইভাবে সলভ হওয়ার চান্স অত্যন্ত কম। আমি যিনি এসেছেন আজকে আমাদের জীবন নাশ আর মাত্র 8 মাস, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী পশ্চিমবঙ্গবাসী হিসেবে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার স্বপ্নটা ভুল নয়। আপনার স্বপ্ন মানে আমাদের সকলের স্বপ্ন। ভুলটা হচ্ছে আমাদের যে অধিকারটা আছে না, ভোটদানের অধিকার, সেই অধিকারটা ভুল প্রয়োগের মধ্যে আপনার ভুলটা হয়ে গেছে। স্বপ্নতে ভুল নেই, স্বপ্ন তো থাকবেই, সেই ভুলটাকে কারেক্ট করতে হবে, সেটা হচ্ছে মূল সমস্যার সমাধান। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব সুপ্রিয়বাবু। আমার উপরে একজন ভদ্রমহিলা থাকেন, একটা তার ছেলে আছে, সে চাকরি বাকরি করে, তো সে দেখে তার মানি ব্যাগ থেকে রোজ টাকা কমে যায়। সে ওই একটা ক্যামেরা লাগিয়েছে, আজকাল তো খুব ভালো ভালো ক্যামেরা হয়েছে, এবার সিসিটিভি ক্যামেরা এবার খুব দামি ক্যামেরা লাগিয়েছে, একদম তার মোবাইলে নোটিফিকেশন চলে যায় ওই ঘরে কেউ ঢুকলে।
সেখানে সে দেখতে পাচ্ছে তার ঘরে ওই কাজের মহিলা ঢুকে পড়ে তার মানি ব্যাগ থেকে 500 টাকা 200 টাকা বের করছে। সে বোধহয় কোথাও ছিল, সে সঙ্গে সঙ্গে বাড়িতে চলে এসছে, সে বুদ্ধি করে সঙ্গে আবার একজন মহিলাকেও নিয়ে এসেছে, যেন মহিলা আছে। এবারে সে বলছে, সে তো প্রথমে স্বীকার করে না, সেখানে তারপর দেখানো হয়েছে ভিডিও ফুটেজ, দেখো বাবা কি আছে, সে তাও স্বীকার করছে না। তারপরে মহিলা বলে চেক করবো। এবার চেক করতে গিয়ে মহা মুশকিল, বুঝেছেন, তার ব্যাগ থেকে এবার বেরোচ্ছে পুটলি কারো বাড়ি থেকে ডাল নিয়েছে, চাল নিয়েছে। আমি কেন এটা বললাম আপনি বুঝুন, সেটা হচ্ছে যে এই যে এত দুর্নীতির মাঝে প্রচুর দুর্নীতি আরও আছে, ক্রমশ বেরোচ্ছে। এটা সলিউশন হবে কি করে? আজকে যদি এটা প্রকাশ করে ফেলে, আপনারা কেউ ছেড়ে দেবেন? যারা টাকা দিয়েছে তারা কেউ ছেড়ে দেবে? মানে পেটে তো শোয়ে ফেলেছে, পিঠটা কি করে বাঁচাবে? তো অতএব এই যে জায়গায় এইখানে আপনাদেরকে বল হিসেবে ইউজ করছে। আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, নিশ্চয়ই মনে রাখবেন, বাল গঙ্গাধর তিলকের কথা ছিল এটা, ফ্রিডম ইজ আওয়ার বার্থ রাইট অ্যান্ড ইউ শ্যাল হ্যাভ ইট। মানে যে জিনিস পাওয়া যাচ্ছে না, প্রয়োজনে কেড়ে খেতে হবে, এইটাকে মাথায় রাখতে হবে, এই মানসিকতা রাখতে হবে। সরকার মানে তৃণমূল দেবেন, ওর ঘাড়ে দেবে। যে টাকা চুরি করেছে আপনার থেকে, সেই টাকা দিতে হবে, চাকরি দিতে হবে, হকের পাওনা। এই যে আজকে যে মানসিকতা নিয়ে, যে দীপ্ততা নিয়ে আপনি বলছেন যে আজকে ঘেরাও চলবে, এই দীপ্ততা বজায় রাখতে হবে। কিন্তু মাথায় রাখবেন, ওই যে দলের মধ্যে অনেক নেতা নেত্রী আছে যারা অনুপ্রেরণা দেয়, আপনাদের সাথে হয়তো বসে গেল, এদিক ওদিক ফুসুর কথা বললো, আপনারা ভুলে গেলেন, তাহলে কিন্তু খেলা শেষ। তাহলে কিন্তু আবার ওরা বলবে, দেখেছো আমরা কিছু করিনি। আমি কেন ওই যে কাজের মাসির দুর্নীতির কথা বললাম, একই দুর্নীতি, দুটো দুর্নীতি এক, মাথায় রাখবেন। ওই কাজের মাসিকেও পুলিশে দেওয়া যায়নি, সেই ভদ্রলোক ভয় পেয়েছেন, কারণ ওদের ইউনিটি আছে। পুলিশ আবার এসে এনে হ্যারাস করতে পারেন, কাজের মাসিকেও পুলিশে দেওয়া যায়নি, তার চাকরিটা থেকে চলে গেছে। আমরাও সেটা বলছি, এদেরকে সরাতে হবে, চাকরি থেকে সরাতে হবে। আজকে আপনারা টাকা পাচ্ছেন না, অভিষেক ব্যানার্জির টাকা কমেছে, শুভেন্দু অধিকারীর টাকা কমেছে, মমতা ব্যানার্জির টাকা কমেছে, কারো টাকা কমেনি দাদা। আপনার টাকা নিয়ে তারা সব ভাগ বাটোয়ারা করে খাচ্ছে, এই রাজনীতিটা বুঝতে হবে। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের প্রতিবাদ করতে হবে। আপনারা বুঝুন যে এটাতে একটা ডিভাইড অ্যান্ড রুল খেলা হচ্ছে। আপনারা ভাবছেন আপনাদের দিয়ে দেবে, কিচ্ছু দেবে না। ডিভাইড অ্যান্ড রুল করছে, এটা ব্রিটিশরা করে গেছিল, আজকে তৃণমূল সরকার করছে। বেশ বেশ, আমরা শুনলাম। তবে ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো, ততক্ষণ সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর একটা দিতে পারে না অসহায় অচলা ছবি, যে ছবি আমরা দেখতে অভ্যস্ত নই, যে শিক্ষকরা সমাজের মেরুদণ্ড বলা হয়, যারা ভবিষ্যতের সমাজ তৈরি করেন, তাদের আজকে এই হাল। কতজন যোগ্য কতজন অযোগ্য সেই প্রশ্ন যদি প্রথম দিন থেকেই বিচার করা হতো বা তালিকা তৈরি করা হতো, তাহলে হয়তো এই জল এত দূর গড়াতো না। আজকে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে, স্কুল সার্ভিস কমিশন যারা গোটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত, যাদের মাধ্যমে শিক্ষকদের চাকরি হচ্ছে, আজকে সেই অফিস ঘেরাও হচ্ছে। কয়েকদিন আগে আমরা স্বাস্থ্য দপ্তরের খবর দেখেছি, যেখানে অভয়ার যারা আন্দোলন করেছিলেন সেই চিকিৎসকদের আন্দোলন দেখেছি, নাগরিক সমাজের আন্দোলন দেখেছি। কিন্তু সমাজের এই পরিস্থিতি আজকে কেন বারবার হচ্ছে, এবং বর্তমান শাসক শিবির বা শাসক দল বা সরকার যারা চালাচ্ছেন, তাদের কাছে কেন এই গোটা পরিস্থিতিটা উপলব্ধি হচ্ছে না যে সাধারণ মানুষকে নিয়ে তো আজ সরকার। এই সাধারণ মানুষের মধ্যে প্রত্যেকটা লোকেরই তার নিজস্ব জীবিকা অর্জন রয়েছে, তাদের ভবিষ্যৎ রয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে হাইকোর্ট, সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট অব্দি যাওয়ার পরেও আজকে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে পারছেন না। কতটা যন্ত্রণা, কতটা মানে হাহাকার, অন্ধকার ভবিষ্যতের দিকে তাকিয়ে আজকে শিক্ষকরা আজকে রাস্তায় বসে রয়েছে। তন্ময় হালদার আমাদের সঙ্গে। তন্ময়, আরও একবার এই পরিস্থিতিতে তোমাদের বর্তমান যে সিচুয়েশন মধ্যে রয়েছো, যেভাবে আজকে আমি জানি না এই 1 থেকে 3-এর মধ্যে প্যানেলের মধ্যে তুমি আছো কি নেই, যদি নাও থাকো, গোটা শিক্ষক সমাজ যারা আজকে এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে গেছে, তাদের মধ্যে একজন প্রতিনিধি তুমি। এই মুহূর্তে আমি খুব জানতে চাইছি যে কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব। তোমাদের কাছে কোনো উপায় আছে যেটা তোমরা বলতে পারবে সরকারকে, শিক্ষা দপ্তরকে, শিক্ষামন্ত্রীকে, না আদৌ এদের উপর কোন তোমাদের ভরসা আছে? প্রথম কথা বলবো যে আমি এসএসসির 3rd কাউন্সিলিংয়ে ওয়েটিং থেকে 3rd কাউন্সিলিংয়ে আমি চাকরি পেয়েছিলাম। তো যাই হোক, সেটা তো পরের কথা। কিন্তু 3rd কাউন্সিলিং হোক আর যে কাউন্সিলিং হোক, আজকের যে আন্দোলন সেটা হচ্ছে যে যোগ্য আর অযোগ্যের মধ্যে। আমি যেমন নিজে যোগ্য শিক্ষক, বাকিরাও আমার সাথে যারা সহকর্মী যারা রাস্তায় বসে আছেন তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য শিক্ষক। তো এখানে কোনো কাউন্সিলিংয়ের ভেদাভেদে আমি যাব না। আমার প্রথম একটাই কথা হলো কি, যে যোগ্য আর অযোগ্যের যে তালিকাটা দেওয়ার কথা ছিল, আপনারা প্লিজ যেভাবে হোক
এই তালিকাটা প্রকাশ করে দিন। তাহলে কি হয়, আমরা আমাদের যে পরিবার রয়েছে সেই পরিবারটাকে অন্তত একটু হলেও অন্তত তাদেরকে আমরা স্বস্তি দিতে পারি। দ্বিতীয় কথা, একটা কথা বলি, আমি তো এখানে থার্ড কাউন্সিলিংয়ে পেয়েছি ঠিকই। আমার 2012 সালে যখন আমি বিএড কমপ্লিট করি, তারপর এসএসসিতে আমি পাইনি সে বছর। তো তারপর থেকে আমি বিভিন্ন স্কুলে ঘুরেছি। এখন যেটা সরকারি স্কুলে আমি চাকরি করছি সেটা আমার 13 নম্বর স্কুল। এর আগে আমি পাঞ্জাবে জব করতাম, একটা ইংলিশ মিডিয়াম, দুটো ইংলিশ মিডিয়াম স্কুলে, সিবিএসসি স্কুলে প্রথমে করেছি, তারপর ওখান থেকে আইসিএসসি স্কুল। তো তারপর ওখানে থাকতে থাকতেই আমি যে কি পরিশ্রমটা করেছি সেটা আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনারা হয়তো একটু আন্দাজ করতে পারেন যে প্রাইভেট স্কুল মানে সেখানে কতটা প্রেসার থাকে। অবশ্যই, মানে খুব সত্যি কথা বলছি, আমি যখন এই 9, 10 বা 11, 12 যখন পরীক্ষা হলো, তারপর যখন প্রথম রেজাল্ট বেরোলো, 11, 12 যেদিন রেজাল্টটা পাবলিশড হলো, রিটেন পরীক্ষার রেজাল্টটা পাবলিশড হলো, তখন আমি পাঞ্জাবের যেখানে জব করতাম সেখানে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, বাজার করতে গিয়েছিলাম। তো সেই মুহূর্তে আমি মানে রেজাল্টটা যখন দেখলাম যে আমি 11, 12 পেলাম না, আমি প্রচণ্ড ভালো পরীক্ষা দিয়েছিলাম, মানে আমার প্রতি একটা আস্থা ছিল যে আমি হয়তো 11, 12 পাবো। সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমি যেভাবে কেঁদেছি, সেই কান্নাটা সেইখানে যারা দাঁড়িয়েছিলেন তারা শুধুমাত্র উপলব্ধি করেছেন যে এই ছেলেটি কেন কান্না করছে। তো যাই হোক, বাড়িতে আসলাম, আমার ওয়াইফকে জানালাম, সেখানে শুধু আমি আর আমার ওয়াইফ থাকতাম। তো সেখান থেকে 9, 10-এর রেজাল্ট পাবলিশ হলো। 9, 10-এর রেজাল্ট আমি সেখানে ক্লিয়ার করলাম, কোয়ালিফাই হলাম, কোয়ালিফাইড ফর ডকুমেন্ট ভেরিফিকেশান হলো। সেখান থেকে আমাকে স্কুল থেকে মোটেই আসতে দেবে না। আমি খুব জোরজার করে 10 দিনের ছুটি নিয়ে এখানে আসলাম। 10 দিনের আমার স্যালারি কেটে নেওয়া হলো। আবার সেখানে গিয়ে আমি, কারণ এখানে তো আমার কোনো আস্তানা নেই, এখানে আমার কোনো সরকারি জব নেই, আজকে ছিল না বলেই কিন্তু আমি সেই পাঞ্জাবে গিয়ে পড়েছিলাম। তাহলে সেখান থেকে যখন আমি জবটা 10 দিনের জন্য ছেড়ে যখন এখানে এসে ডকুমেন্ট ভেরিফিকেশানে আবার গেলাম, সেখানে গিয়ে আমি দেখলাম কি আমার 10 দিনের বেতন কেটে নেওয়া হয়েছে। যাই হোক, তার সত্ত্বেও আমি সেখানে কষ্ট করে থাকলাম। এরপর যখন আমি ইন্টারভিউর জন্য ডাক পেলাম, সেখান থেকে আমাকে স্কুল থেকে কোনো রকমই ছাড়বে না। আমি বাধ্য হয়ে, আমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছিল যে আমি পেয়ে যাবো জব, একটা প্রাইভেট পাবো, কারণ আমি যেহেতু ইন্টারভিউ মানে এতে পাস করেছি, আমাকে ইন্টারভিউতে যেভাবে পেতে হবে, কারণ সেই 2012 পরে 2016 মাঝখানে 4টে বছর কেটে গিয়েছে। যাই হোক, তো কোনো রকম ওখানে রেজিগনেশন দিয়ে আমি এখানে পরীক্ষায় দিলাম। ইন্টারভিউর জন্য 2 মাস টানা পড়াশোনা করলাম। ইন্টারভিউ ভালো হয়েছিল, নিজের উপরে একটা কনফিডেন্স ছিল, হয়তো পাবো। তারপরে আবার খাবো কি, তারপরে আবার আমি একটা বজবজে একটা বেসরকারি স্কুলে জয়েন করলাম। সেখানে করতে করতে যেদিন রেজাল্ট পাবলিশ হলো সেদিন দেখলাম কি আমার ওয়েটিং 128-এ নাম এসেছে। আমি তো সেদিন সেই মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, যে ওয়েটিং 128, মানে ইটস নট আ জোক, যে এখান থেকে আমি চাকরি পাবো এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তারপর যখন দেখলাম যে এক একজনের নাম যখন এমপ্যানেল হলো, সেখানে এক একজনের নাম 3 জায়গায় করে রয়েছে, মানে কেউ ধরুন এসসি, তার জেনারেল মেলে নাম আছে, জেনারেল মেল ফিমেলে নাম রয়েছে, তার এসসিতে মেল ফিমেলের নাম রয়েছে, এরকমভাবে তার অনেক জায়গায় তার নাম রয়েছে। এইবারে তখন একটু একটু করে আশ্বাস পেলাম, সে যখন একটা করে জব নিয়ে নেবে তখন দেখা যাচ্ছে একটা করে কী হবে, কমে যাবে। এই আশা রাখতে রাখতে একটু করে আশা রাখতে শুরু করলাম। আবার মাঝখানে আন্দোলন হলো যে ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে সেকেন্ড কাউন্সিলিং কবে হবে, সেকেন্ড কাউন্সিলিংয়ের পরে থার্ড কাউন্সিলিংয়ে আমাদের একটা প্রতিবাদ ছিল, আমাদের একটা আন্দোলন ছিল যে যারা যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে জয়েন করেনি সেই নন জয়েনিংগুলো সেখানে অ্যাড করা হোক, তাতে যারা থার্ড কাউন্সিলিংয়ে ডাক পাবে তারা যাতে বাড়ির কাছাকাছি পেতে পারে। সেটা করা হলো না। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, পাথর প্রতিমা। আমি চাকরি পেলাম কোথায় না, মুর্শিদাবাদের একটা প্রত্যন্ত জায়গায়, ঔরঙ্গাবাদে, যেখানে কিনা আমার বাড়ি থেকে আমার কর্মক্ষেত্রের ডিস্টেন্স প্রায় 400 কিলোমিটার। আমি না পারি ঠিকঠাক করে আমার বাড়ি আসতে, না পারি আমি সেখানে ঠিকঠাক করে থাকতে, সেখানে আমার বাড়ি ভাড়া নিয়ে সেখানে ফ্যামিলি নিয়ে থাকতে হয়। তাহলে আজকে যখন আমি এই এতটা বাধা অতিক্রম করে আমি একটা সরকারি চাকরি পেলাম, যেখানে আমার বাড়ির লোক খুশি হলো যে না আমার বাড়ির একটা সন্তান অন্তত সে সরকারি একটা চাকরি পেয়েছে, তারা যখন একটা আশার আলো দেখলো, আজ চাকরি করলাম 7টা বছর, তারপর উইদাউট এনি ক্রিমিনাল অফেন্স আমার প্রতি, আমি যদি কোনো দুষ্কর্ম করতাম, আমি যদি কোনো খারাপ কাজ করতাম, সেখানে সরকার আমাকে আমার থেকে আমাকে বরখাস্ত করে দিত, সেটা আমি মেনে নিতাম। কিন্তু আমি তো কোনো খারাপ কাজ করিনি, আমি তো কোনো এই টাকা পয়সার লেনদেনের মধ্যেও আমি যাইনি, আমি তো নিজের যোগ্যতায় চাকরি পেলাম। তাহলে আজকের কেন আমি রাস্তায় বসবো, কেন আমার সেই সন্তান, আমার ওয়াইফ স্ত্রীকে আমি কেন সেখানে ফেলে আসবো, যেখানে কিনা ওয়াকফ আন্দোলন নিয়ে, আপনারাও জানেন যে ওয়াকফ আন্দোলন নিয়ে কি সাংঘাতিক পরিমাণে আন্দোলন চলছে। তাহলে সেই জায়গায় আমার পরিবার সেখানে পড়ে রয়েছে। কেন আজকের আমার এই পরিস্থিতি হবে, আমি কেন এই
কারুর একটা এই ব্যর্থতা, আমি তার দায়ভার কেন আমার ঘাড়ে নেব, বা আমরা যারা এই যোগ্য শিক্ষক তার দায়ভার কেন নিতে যাব? তন্ময়, বুঝতে পারছি যেখানে মানে নেতাজি ইন্ডোর কতটা- স্টেডিয়ামে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে আমি যোগ্য শিক্ষকদের পাশে রয়েছি, লাস্ট 11ই এপ্রিল মাননীয় শিক্ষামন্ত্রী যিনি বললেন যে আমরা যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করব, যেখানে মাননীয় সুপ্রিম কোর্টের জাজ যিনি বলে দিলেন যে এতজন শিক্ষক অযোগ্য শিক্ষক তারা স্কুল যেতে পারবে না, এতজন যোগ্য শিক্ষক তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুল যেতে পারবেন। তাহলে আজকের এই যে 8 মাস আমাদের বেঁধে দেওয়া হলো সেটাও বা কেন? আমরা যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলাম সেখানে তো এই 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত কোনো তো বাধা ছিল না, সেখানে তো কোনো কিছু মেনশন ছিল না। তাহলে আজকের কেন আমরা এই সমস্ত বাধার সম্মুখীন হতে যাব, এই পরিস্থিতির সম্মুখীন হতে যাব? এর উত্তর যদি প্লিজ দয়া করে আপনাদের কাছে যদি থেকে থাকে আমাকে প্লিজ এই উত্তরটা একটুখানি ঠিক দেবেন তন্ময়, যে আজকে কেন আমরা এই তন্ময়বাবুর যে প্রশ্ন, সত্যি এই উত্তর দেওয়া উচিত সরকারের, এসএসসির, শিক্ষা দপ্তরের, শিক্ষামন্ত্রী। আমি জানি না সেই উত্তরকে কেন দিতে পারছে না। আমি অনিন্দদাকে জানতে, অনিন্দদা আপনারা বলেন মুখ্যমন্ত্রী মানবিক, সত্যি যদি মানবিক হয় তাহলে আজকে এই ধরনের শিক্ষকদের প্রতি কেন অবিচার হবে? কেন আজকে তারা জীবন নিয়ে ভাবছেন যে অনিশ্চিত ভবিষ্যৎ, আমরা কোথায় যাব, কিভাবে আমরা চাকরি করব? 8 মাস আমাদের আয়ু। আজকে দেখুন মাথায় যেভাবে লিফলেট, গলায় লিফলেট এবং মাথায় টুপি পরে এসছে, এবং সেখানেও খুব পরিষ্কার করে লেখা আয়ু মাত্র 8 মাস। কতটা যন্ত্রণাবিদ্ধ অবস্থায়, কীভাবে বলবেন অনিন্দদা? না, যেটা বলছেন একদম সত্যি কথা। দেখুন, ওনারা এরকম চাকরিটা পেয়েছেন, তারপরে কিছু একটা ঘটনা ঘটেছে, কেস করা হয়েছে, তারপরে কিছু অভিযোগ এসেছে। আপনি যে কথাটা বললেন না মানবিক, দেখুন মুখ্যমন্ত্রী মানবিক নিঃসন্দেহে। মুখ্যমন্ত্রী চান না যে কারুর যোগ্যরা চাকরি চলে যাক। এবার কোর্টে গেছেন কিছু বামপন্থী, কিছু কোর্টে কেন গেছেন? গেছেন, তারা গেছেন এবং দুর্নীতি হয়েছে, এরকম মানতে হবে। দুর্নীতি হয়েছে বলে আজকে আপনাদের না, দুর্নীতি যদি হয়েছে, আমি একটা বলি, শিক্ষা দপ্তরে আমি অনেক কর্মকর্তা জেলে। ঠিক কথা, আমি বলি শুধু পার্থ চ্যাটার্জি বোধহয় এখনো জেলে আছে, বাকিরা বোধহয় বেলে আছে। যদি দুর্নীতি হয়ে থাকে তার দায়িত্ব নিয়েছে সিবিআই, তদন্ত করুক, তাদের ক্রিমিনাল প্রসিডিউর করুক, তাদেরকে দোষী সাব্যস্ত করুক, সেটা আইনত বিষয়। কি হয়েছে না হয়েছে অভিযোগ মাত্র এসছে, এখনো অবধি কিন্তু তদন্ত শেষ হয়নি। সমস্যাটা হচ্ছে এই টিচারদের, এই টিচাররা যারা যোগ্য, দেখুন যারা অযোগ্য তার একটা লিস্ট তৈরি করা হয়েছিল, সেটা আমাদের সিবিআইকে দেওয়া হয়েছিল, এসএসসি তরফ থেকে দেওয়া হয়েছিল। এবার যারা যোগ্য সেটা নিয়ে একটা ডিলেমায় আছে, যারা যোগ্য সেইটাই তো বাছা হচ্ছে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেখুন কোর্টে আমাদের যা কিছু করতে হবে আইনতই করতে হবে, আইনের বাইরে গিয়ে তো আমরা কিছু করতে পারবো না। তো আইনতভাবেই ক্লারিফিকেশন চাওয়া হয়েছে যে কেন এটা করা হচ্ছে, কোর্টের কাছে জানা হচ্ছে, একটা প্রসেস আছে। কিন্তু এটা সত্যি ঘটনা, যারা যোগ্য তাদের চাকরিটা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আশ্বস্ত রেখেছেন, একই জায়গায় ঠিক আছেন, যারা যোগ্য তারাই একমাত্র চাকরি দেওয়া। আমার সময়টা ওনাকে দিয়ে দিন, আমি ওনাকে প্রশ্ন করছি একটা, এই অযোগ্য কারা? আমি তো সেটাই আপনাকে বলছি যে অযোগ্য না না, আমি তো বলছি একটা অযোগ্য মানে কেউ পয়সা দিয়েছিল। দেখুন সেটা তো আমি বলতে পারবো না। দেখুন সেটা তো তদন্ত করছে, পয়সা দিয়েছিল কি পয়সা দেয়নি। দেখুন আমি আপনাকে বলছি যে পয়সা দিয়েছিল কি দেয়নি তার তদন্ত আমি করছি না, আপনি হয়তো করতে পারেন, আমিও বলতে পারবো না। যে তদন্ত করছে সিবিআই তার সে বলুন, আমি যদি ভুল না বলি, আমার তো কিছু বলার নেই। শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যান বলেছিল যে সিবিআই এর দেওয়া যে তথ্য মিরর ইমেজ আমরা সেটাই প্রকাশ করব। তাহলে সেটা যদি সেই আগে 11ই এপ্রিল এর আগে যখন বলেছিল যে সিবিআই দেওয়া ডকুমেন্টই আমরা প্রডিউস করব, তাহলে আজকে এই যে হঠাৎ করে কাউন্সিলিং মাঝখানে কিন্তু জাস্টিস রঞ্জিত কুমার বাগের 17 রকমের মানে দুর্নীতি, সেটা কিন্তু অফিসিয়ালি রেকর্ড হয়েছে এবং অফিসিয়ালি মান্যতা পেয়েছে। 17 রকমের দুর্নীতি, অর্থাৎ দুর্নীতিটা দুর্নীতি কিন্তু কোনো বলেছেন যে 17 রকমের দুর্নীতি হয়েছে, সেটাও সুপ্রিম কোর্ট
এক মিনিট, তার মানে দেখুন, দুর্নীতিতে দেখুন। যখন আবিষ্কৃত হচ্ছে না, তার মানে সরকার ব্যর্থ? আবিষ্কৃত হচ্ছে না কেন? তদন্ত চলছে তো। কে তদন্ত? আগে তদন্ত করা আচ্ছা, হচ্ছে, আচ্ছা, চাকরি আচ্ছা, হচ্ছে, আচ্ছা। তদন্ত আজকে করছে যদি তাহলে এসএসসি সরকার ব্যর্থ শিক্ষা তো। দপ্তর অযোগ্যদের তালিকাটা প্রকাশ করতো, তাহলেই তো যোগ্য তালিকা বেরিয়ে আসতো। এই যে আমি আপনাকে সেটাই তো বললাম, করা যাচ্ছে দেখুন, না। আমি আপনাকে তন্ময়দা, বললাম। তন্ময়দা, বেশ, এক মিনিট, এই বেশ। তৃণমূলের সমর্থক যে অনিন্দ যেগুলো বলছেন না, উনি প্রথমবারে বললেন যে এসএসসি তো এখনো কিছু বলেনি। বলেন। বলেনি আচ্ছা, তো। এসএসসি এই তো এনারা যেটা আচ্ছা, বলছে- চুপ করো, আচ্ছা অনিন্দ, আচ্ছা, এর বলছি, কথা বলিনি তো। 3 নম্বর পর্যন্ত আরে সেটা আমি কথা জানি বলিনি না তো। তো। এসএসসি তো নিজেই বলেছিল আজকে বলবে, তার জন্য তো ওখানে এতজন দাঁড়িয়ে বসে আছে, অপেক্ষা করছে। আমি বলছি, তো এসএসসি বলেননি আমি কেন? বলছি আর তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে বলছেন যে এসএসসি এইভাবে পার্থক্য করা হচ্ছে, এই যে যোগ্য অযোগ্য বলছেন, এটা শুধুমাত্র আন্দোলনটাকে ভেঙে দেওয়ার জন্য। আজকে যদি এসএসসি যদি রিভিউ পিটিশন ফাইল করে যদি এইটা সুপ্রিম কোর্টে বলে যে এইভাবে আমরা বেঁচেছি, সুপ্রিম কোর্ট গালে চড় মারবে। এইভাবে বেঁচেছি বললে। তার আগে তো- আর তারপরে তার আগে তো- বলতে দাও। আর একটা যেটা হচ্ছে খুব ভালো কথা বলেছেন অনিন্দ, একদম ঠিক কথা বলেছেন যে মুখ্যমন্ত্রীর প্রচন্ড মানবিক মুখ, এটা সবাই জানে যে যাদের কাছ থেকে ঘুষ নেবো তাদেরকে রক্ষা করতে হবে, তাদের চাকরি বাঁচাতে হবে। সেইটা প্রথম থেকে মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর করে এসেছে। আপনার ব্যাপক কথা বলিনি কিন্তু। বলতে দিন, বলতে দিন, আমি তো আমি কথা আসবো। বলিনি কিন্তু। তুমি মানবিক বলেছো, আমি সেটাই বলছি তো, মানবিক উনি। আপনারা কিন্তু ব্যাপক উনি জায়গায় মানবিক এই বলুন। কারণে যে ঘুষ যে নেওয়া হয়েছে তাদেরকে চাকরিটা রক্ষা করতে হবে, সেই জন্য সে কথা কোনোভাবে বলেননি কেউ। যোগ্য অযোগ্য। কথা বলেননি। আচ্ছা আচ্ছা অনিন্দ, তুমি আপনি মিথ্যে তথ্য তুমি পেশ তোমার মতন করছেন। বলবে, আমি আমার মতো বলবো। তার মধ্যে সেই জন্য মানুষ দেখতে পাচ্ছেন কি হচ্ছে, যোগ্য অযোগ্য ওই জন্য কোনোভাবে বাছাই করবেন না, কারণ মানবিক বলে তিনি, কারণ হচ্ছে তিনি হচ্ছে ঘুষখোরদের পাশে আছেন, কারণ তার নেতা মন্ত্রীরা ঘুষ খেয়েছে। উনি এখন বলছেন যে অনিন্দ ব্যাপক কেলেঙ্কারিটা এই বলুন না মুহূর্তে- একবার। তদন্ত নাকি হয়নি। আচ্ছা, কোর্টে এসএসসি হলফনামা দিয়ে, আচ্ছা শোনো, তুমি কি আর কিছু বলতে চাও না? বলতে আচ্ছা, চাও না? আচ্ছা, এই মুহূর্তে- কোর্টে এসএসসি হলফনামা দিয়ে বলছে যে এতজন দুর্নীতি করে পেয়েছে, তার সংখ্যা 6276, আর প্রমাণের বাকি কি থাকে? ঠিক। এসএসসি নিজে গিয়ে বলছে। আরে, আমরা তো তো বলছি। ও আন্ডারটেকিং দিয়েছে লাস্ট দিন। আর একটা কথা আমি বলছি, এই মেনে যে নিয়ে বলা তদন্ত হচ্ছে হয়েছে। যে সিবিআই এর যে ডিস্ক আছে, সেই ডিস্কে যেগুলো পাওয়া গেছে সেগুলো বার করো, হ্যাঁ, mirror image। ওইটা নিয়েও আলোচনা হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে এসএসসি বলেনি যে ওইটাই পুরো অথেন্টিক। সুতরাং এখন ওইটা বলে যদি সুপ্রিম কোর্টে যায়, তাও আমার ধারণা গ্রাহ্য হবে না, কারণ ওইটা আলোচনা হয়ে গেছে। রিভিউ পিটিশনে যদি নতুন কিছু আসে যাতে অর্ডারটা চেঞ্জ হতে পারে, তবেই সেটা গ্রাহ্য হয়, না হলে গ্রাহ্য হয় না, যেটা নিয়ে আলোচনা হয়ে এখন যা পরিস্থিতি, আমার মনে হয় না সেটাও সেই ধরনের অচল অবস্থা কাটার মতো ওরা জায়গা করবেও না, কোনোভাবে করবে কারণ না। ওইটা আমাদের কাছে বার করলেই তো যারা ঘুষ দিয়ে পেয়েছে তারা আইডেন্টিফাই পরিষ্কার হয়ে যাবে। এই মুহূর্তে আমাদের কাছে আরো একজন চাকরিহারা শিক্ষকের বাইরে এসছে, যারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভে রয়েছেন, সারা রাত্রি সেখানে থাকবেন। কি বলেছেন শুনবো। অবশ্যই হুঁশিয়ারি, আমাদের জীবনটা শেষ। হুঁশিয়ারি আমরা এটা সহজ শুধু করতে আসেনি। আজকে দেখুন, গত 7 তারিখে আপনারা জানেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পরিষ্কার বললেন যোগ্যদের চাকরি ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন, তাদের দায়িত্ব নেবেন। কিন্তু আজকে যখন আমরা চেয়ারম্যানের কাছে গেলাম, আমরা বললাম আপনাকে স্বচ্ছ তালিকা প্রকাশ করতে হবে, কিন্তু স্বচ্ছ তালিকা প্রকাশ না করে উনি বলছেন ভোট কাউন্সিলিং থেকে বাকিগুলো বাদ যাবে। এটা কিসের ভিত্তিতে বললেন? উনি যথোপযুক্ত কারণ দেখাতে পারলেন না। জাজমেন্টের 31 নম্বর পয়েন্টে উনি দেখালেন প্যানেলগুলো যারা এক্সপায়ারির পরে যেগুলো কাউন্সিলিং হয়েছে সেইটা নিয়ে আর্গুমেন্ট হয়েছে, কিন্তু জাজমেন্টে কোনো জায়গায় উল্লেখ নেই যে এরা টেন্টেডের তালিকায় পড়ছে, এরকম কোনো বক্তব্য নেই। অর্থাৎ উনি একটা বেসলেস কথাবার্তা বললেন। আমরা পরিষ্কার ওনাকে বুঝিয়ে দিলাম যে এই রকম কোনো কথা জাজমেন্টে উল্লেখ নেই। আপনার জাজমেন্টে বরং উল্লেখ আছে স্পেসিফিক্যালি টেন্টেড আর নট স্পেসিফিক্যালি টেন্টেড, এই দুটো তালিকা করতে বলা হয়েছে, এবং তার চার্টও দেওয়া হয়েছে যে স্পেসিফিক্যালি টেন্টেড সেটা হচ্ছে 5303, বাকিরা নট স্পেসিফিক্যালি টেন্টেড, এবং সেই লিস্ট আপনাকে প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত, এমএ ফাইল করার পরে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেখানেও বলেছে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা স্কুলে যেতে হবে। এই মঞ্চ থেকে আমরা দাবি করছি
মুখ্যমন্ত্রী আমাদের এই মঞ্চে আসুক এবং আমাদের এই সমস্যার সমাধান করুক। এইখানে মুখ্যমন্ত্রীকে আসতে হবে। উনি যে মানবিকতার বার্তা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দিয়েছিলেন, সেই মানবিকতার দৃষ্টান্ত এখানে এসে দেখাতে হবে। শুধু শুধু মৌখিক আশ্বাস দিয়ে আমাদের এই চাকরি ফিরছে বেশ না। বেশ বেশ বিদেশ দা না, দেখো, কোন দিকে আসতে হবে? না দেখো, প্রথম থেকেই হচ্ছে সরকার সবসময় ডিভাইড অ্যান্ড রুল খেলছে। এই যে লাস্ট হিয়ারিং এ সরকার কিন্তু একবারও কিন্তু নন টিচিংদের জন্য কথা বললো না, অর্থাৎ ওখান থেকেই নন টিচিংদেরকে শিক্ষকদের সাথে আলাদা করে দেওয়া হলো এবং আলাদা করে বারবার বলা হলো যে শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শিক্ষক শিক্ষিকারা নয়, স্টাফ রুম দিয়ে কিন্তু পুরো শিক্ষা ব্যবস্থা চলে না, অফিস রুমকে দিয়েও কিন্তু শিক্ষা ব্যবস্থাকে চালাতে হয়। এই জায়গাটায় কিন্তু সবচেয়ে বড় মারাত্মক এবং সবচেয়ে বড় ভালো লাগছে যে বহু উদয়ন পণ্ডিতরা ওখানে বসে রয়েছেন, মেরুদণ্ড সোজা করে বলছেন যে সরাসরি পুরো ব্যাপারটাকে পরিষ্কার করতে হবে। ধরো আজকে এসএসসি একটা লিস্ট টাঙালো, সেই লিস্টটাকে তো ভেরিফাই করতে হবে, সেই লিস্টটার পেছনে যৌক্তিকতা কি সেটাকে তো কোর্টে গিয়ে বলতে হবে, তবে গিয়ে তো কোর্ট রিভিউ পিটিশনের উপরে দায়িত্ব নিয়ে বলবে যে ঠিক আছে এইটাকে মান্যতা দিলাম। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সবচেয়ে আশ্চর্য কথা হচ্ছে কি বলতো, এখনো অবধি বহু শিক্ষক শিক্ষাকর্মীরা বলছেন আমি কোনো রাজনীতি করি না। এইটা হচ্ছে সবচেয়ে মারাত্মক কথা। আরে রাজনীতি করুন, 100 বার রাজনীতি করুন, যে কোনো রাজনৈতিক দলের পক্ষে আপনার সমর্থন থাকুক, এই নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু সরাসরি চোরকে চোর বলুন, এই চোরকে চোর বলাটা অভ্যেসটাকে তৈরি করুন, তবেই গিয়ে বুঝবো আপনি উদয়ন পণ্ডিতের মানুষ। এবং আরো একটা জিনিস বলি যে এই নন টিচিং স্টাফেদের জন্য আগামী বুধবার এই গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য পশ্চিমবঙ্গের সব করণিকরা এবং সব গ্রুপ ডিরা এই একসাথে মাঠে নামবে তাদের পাশে দাঁড়াবার জন্য। আরো একটা বড় অভিযান আমরা দেখব, বিক্ষোভ কর্মসূচি দেখব। দেবাশিস দা, তাহলে এসএসসি সত্যি কি মেরুদণ্ড নেই এই মুহূর্তে? ওরা নিজেদের একটা অটোনমাস বডি, মুখ্যমন্ত্রী বলেছেন আমরা এর মধ্যে কোনো রকম ইন্টারফেয়ার করি না। আজকে দেখুন সব কিছুর মধ্যে সেই এসএসসি এমন জায়গায় এসে দাঁড় করিয়ে দিল, না শিক্ষা দপ্তরের কোনো স্টেটমেন্ট আসছে, না মুখ্যমন্ত্রী তরফ থেকে কোনো স্টেটমেন্ট আসছে। আজকে এতগুলো শিক্ষক অশিক্ষক কর্মী আজ দিনভর সারা রাত্রি এসএসসি ভবনের বাইরে বিক্ষোভ করবে, তাতেও সমস্যা মিটবে বলে তো আমার মনে হয়। তন্ময়দা একটা খুব ভ্যালিড কথা বলেছেন, খুব দামি কথা বলেছেন। আমি তন্ময়দা সবসময় আমাকে একটু পছন্দ করেন না, কিন্তু তাও আজকে আমি তন্ময়দাকে সাপোর্টই করছি যে ওই যে একদম এটা যদি বের করে ফেলে এসএসসি, তাহলে মেরুদণ্ড কি থাকবে, মানে কি আছে এখন জানি না, ওই মেরুদণ্ডটা কি শেপ নেবে এটা আমরা বলা খুব মুশকিল, ওই ভয়ে আর বের করতে পারছে না। আমার আরেকটা কথা যেটা রিতেশও বললো, আমি বলবো চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা উদয়ন পণ্ডিত বা ইত্যাদি উনি ব্যাখ্যা দিয়েছেন, যে সত্যিই তো দেখুন প্রতিটা জিনিসের না বিশেষণ হয়, ভালো ছেলে খারাপ ছেলে ইত্যাদি, এই যে বিশেষণগুলো মানে যেটা হয়, এই চোর কথাটা কিন্তু লাগাতেই হবে, না হলে মুশকিল আছে। আপনি যে কথাটা বললেন আমার শুনে খুব খারাপ লাগছিল, জীবনে 13টা বছর, এই 13টা বছর ধরে আপনাদের মতো অনেক মানুষের জীবনে সংশয় তৈরি করে দেওয়া হয়েছে। কারা করেছে? তারা কিন্তু তাদের এবং নেতা নেত্রীরা কিন্তু এই 13 বছরে আপনাদের আমাদের লুটে পুটে প্রচুর সম্পত্তি করে ফেলেছে। আমরা এখন খাওয়ার পয়সা পাচ্ছি না, কিন্তু তারা আমাদের লুটে নিয়েছে। এইটা প্রথম বুঝতে হবে। তাই আমি আবার বলছি, এই যে জায়গাটা যে দৃঢ়তার সঙ্গে আপনারা দাঁড়িয়ে আছেন, আপনারা কোনো মিষ্টি কথায় ভুলবেন না। একটাই দাবি, চাকরিটা আপনাদের পেতে হবে যারা যোগ্য আছেন। আর আমি বারবার বলছি, দেখুন অনিন্দকে প্রশ্ন করেছিলাম, কায়দা করে এড়িয়ে গেল, এই যে অযোগ্য কথাটাও বলতে পারছে না। অযোগ্য প্রশ্নটা আসছে কেন? তার মানে তো যারা চাকরিটা দিতে গেছিল তারা পয়সা খেয়ে ফেলেছে। এই যে পয়সা খেয়ে ফেলেছে, এই দোষটা তো স্বীকারও করতে পারছে, উগরাতেও পারছে না, উগরালেই মার খাবে। তো এই যে জায়গাটা এসে গেছে, এটা দেখবে কি যে অভিযোগটা এসছে, সেই অভিযোগ কোথায়? অভিযোগ কোথায়? অভিযোগ আমাকে বলো কেন দেখবে? কেন দেখবে? কেন দেখবে? প্রশ্ন হচ্ছে কেন দেখবে? এসএসসি স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নিতে পারবে না। এটাই তো এসএসসি মেরুদণ্ড নেই। আমি শুনেও শেষ কেন তদন্ত করবে? সরকারটা হচ্ছে চোরদের সরকার, আপনি সিবিআই তদন্ত তোলাবাজদের সরকার। না না, এখানেই তো মজা, এখানেই তো মজা সত্যি বাবু। যে আবেদন একটু রেখে যাবেন আমার উপর, সিবিআই আবার এদেরকে গ্রেফতার করবে না। সিবিআই কোনো সেটা আবার সেদিকে আমরা জানি না সেই সেটিং বা না সেটিং হয়েছে কি হয়নি, আমরা সেই প্রসঙ্গে যাইব না। আমরা এটাই জানতে চাই যে যারা যোগ্য শিক্ষক, যারা নিজেদের অধ্যবসায়, নিজেদের পরিশ্রম, নিজেদের ট্যালেন্ট দিয়ে আজকে এই চাকরিটা পেয়েছে, কিছু অযোগ্য লোকের জন্য তাদের চাকরি যেন জীবন থেকে চলে না যায়। আর সেটা বাদ বা বিচার করার দায়িত্ব একমাত্র এসএসসি বা শিক্ষা দপ্তর করতে পারে। আগামী দিন এই আন্দোলন কোথায় গিয়ে দাঁড়ায়, কিভাবে এই ঘটনার
পরিক্রমা কোন দিকে এগোয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। এবং যেটা চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে যেটা বলা হলো, মুখ্যমন্ত্রী যদি আসেন, ইন্টারফেয়ার করেন, কথা বলেন, আমার মনে হয় খুব দ্রুত এই সমস্যা মিটবে। কিন্তু আদৌ কি মুখ্যমন্ত্রী গোটা বিষয়ের মধ্যে ইনভলভ হবেন? কারণ গোটা বিষয়টি একটা আইনি পরিকাঠামোর মধ্যে দিয়ে চলছে। সুপ্রিম কোর্টের দেওয়া আইন বা রায়, সেটা কিভাবে পরবর্তীকালে যোগ্য শিক্ষক চাকরিদের পুনর্বহাল করা যায়, সেটা নিয়ে এখন আমাদের সবথেকে বড় প্রশ্ন। উপস্থিত সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।